জামাত শিবিরের এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের অনেক ক্ষতি হবে আর জামাত শিবিরের লাভ হবে। বিকজ জামাত শিবির এই জিনিসটি চাচ্ছিল অনেক দিন ধরে যে সরকার তাদেরকে নিষিদ্ধ করবে। এ কারণ হলো জামাতের মধ্যে একটা মডারেট গ্রুপ তৈরি হয়ে গেছে যারা এই জামাত ইসলামের নামটা বাদ দিয়ে নতুন একটা নাম তারা করার জন্য দলের মধ্যে কিন্তু অনেকগুলো তরুণ তুর্কি তৈরি হয়ে গেছে। কিন্তু দলের যারা র্যাডিক্যাল গ্রুপ রয়েছে তাদের কারণে, সাধারণ জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কারণে এই পরিবর্তনটা তারা পারেনি। তো সরকার এটা তাদেরকে ইজি করে দিল। জামাত শিবির নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগ কি লাভবান হবে? না, জামাত শিবিরের এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের অনেক ক্ষতি হবে আর জামাত শিবিরের লাভ হবে। বিকজ জামাত শিবির এই জিনিসটি চাচ্ছিল অনেক দিন ধরে যে সরকার তাদেরকে নিষিদ্ধ করবে। এ কারণ হলো জামাতের মধ্যে একটা মডারেট গ্রুপ তৈরি হয়ে গেছে যারা এই জামাত ইসলামের নামটা বাদ দিয়ে নতুন একটা নাম তারা করার জন্য দলের মধ্যে কিন্তু অনেকগুলো তরুণ তুর্কি তৈরি হয়ে গেছে। কিন্তু দলের যারা র্যাডিক্যাল গ্রুপ রয়েছে তাদের কারণে, সাধারণ জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কারণে এই পরিবর্তনটা তারা পারেনি। তো সরকার এটা তাদেরকে ইজি করে দিল। এখন তারা যদি নতুন একটা সংগঠন করে, সেই সংগঠনের বাড়ানো নতুন কর্মসূচি দেয়, বা তারা যদি সব বিএনপিতে যোগদান করে, কেউ যদি আওয়ামী লীগে চলে যায়, সব মিলিয়ে আর একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। এতে জামাতের উপকার হবে বেশি, তারপরে সেকেন্ড উপকার হবে বিএনপির, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে জামাত শিবির এখন কি করবে? এটা আমি বলতে পারবো না, এটা ডক্টর শফিক বলতে পারবেন, জামাতে যিনি আমির আছেন তিনি বলতে পারবেন, গোলাম পরোয়ার বলতে পারবেন যিনি সেক্রেটারি রয়েছেন। তারা কি করবেন এটা এই পর্যন্ত তারা তো কোনো প্রতিক্রিয়াই দেখায়নি বলতে গেলে, শুধুমাত্র বলছে যে এটা ঠিক হচ্ছে না, এই এতটুকু পর্যন্ত। হঠাৎ হারুন কেন ডিবি থেকে বদলে হলেন, আপনি কি মনে করেন? এখানে হারুনের বিষয়টা হলো, হারুন এখানে আমরা যা কিছুই বলি না কেন, পুলিশের যে সেন্সিটিভ পদ এবং পদগুলো, এখানে আইজি বলেন, ডিবি প্রধান বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, আমি যতটুকু জানি এখানে আসলে একটা চেইন অফ কমান্ড কাজ করে। তাদের ব্যক্তিগতভাবে ওভার স্মার্ট হওয়া বা নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা এদের থাকে না। তো এখন এখানে যে যাদেরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে খাওয়ানো হয়েছে, যা কিছু হয়েছে কিনা, এটা সব কিছুই একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে হয়েছে। যদিও আমরা ব্যক্তিগতভাবে হারুনকে দায়ী করছি, কিন্তু এই ঘটনার সঙ্গে পুরো পুলিশ বাহিনীর আইজি সাহেব থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এই ঘটনা সবাই জানেন সম্মিলিতভাবে হয়েছে। হয়তো হারুন যেহেতু দায়িত্বে আছেন, তার অ্যাটিটিউড, তার কথা বলা, তার অঙ্গভঙ্গি আপনার অপছন্দ হতে পারে, কিন্তু সে যে কর্মকাণ্ডগুলো করেছে, পুরো কর্মকাণ্ডকে কিন্তু বাহিনী ডিজোন করছে না। কারণ তো কারো কমান্ড ফলো করেছে। এখন কমান্ড ফলো করতে গিয়ে যখন তার উপর জনরোষ এসে গেছে, লোকজন তাকে অপছন্দ শুরু করেছে, তখন আপনি তাকে ডিজোন করে সরিয়ে দিয়েছেন। হারুনের দোষটা কি? হারুনের জায়গায় যদি তারুণ আসে, তারুণের জায়গায় যদি বারুণ আসে, সে তো সেম কাজই করবে। এখন যারা কমান্ড দিচ্ছে, নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, মূলত সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে যে মহানগর ডিবি অফিসটি, ঢাকা মহানগর ডিবি অফিসটি তারা কিভাবে ব্যবহার করবে। এখন হারুন সাহেবের পরিবর্তে ওখানে এখন নতুন যিনি আসছেন বা আগে যারা ছিলেন, মানে কমান্ডের বাইরে গিয়ে আপনার সাথে যতই খাতির থাকুন না কেন, কারো একটা সুতা নড়ানোর কোনো উপায় নেই। ফলে এখানে আমি মনে করি হারুন বলি হলো ব্যক্তিগতভাবে, মানে সরকারের প্রতি যে অ্যাঙ্গার বা চলমান পরিস্থিতিতে জনরোষ যেটা আছে, সেই জনরোষে একজন লোক ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হল। বা হি ডিড নাথিং, সে এমন কোনো কাজ করেনি যেটা এই বাহিনীর, পুলিশ বাহিনী, এরকম তার মতো হাজার হাজার যারা মাঠে ওসি ছিল, কনস্টেবল ছিল, সবাই এই সময়টাতে সরকারের হুকুমে কাজ করেছে। উদ্যোগী হয়ে এখানে, এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাকে অ্যাক্ট করতে হয়েছে। এবং সে রিগ্রেট করতে পারতো যে আমি এগুলো মানি না, এটা সম্ভব না, তাকে চাকরি ছেড়ে দিতে হবে। সরকার ফেসবুক এবং ইউটিউবের কাছে আপনি সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা গুজব ছড়াচ্ছেন। আমি এটা আসলে বুঝতে পারলাম না আমার নামটা সেখানে কেন আসলো। আমি ফেসবুক খুব কম ব্যবহার করি, শুধুমাত্র ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করি, সেই কন্টেন্টে কোনো তথ্য থাকে না, উপাত্ত থাকে না। এটা এডিটোরিয়াল টাইপ। এখানে আমার মানে যে দৃষ্টিভঙ্গি, মতাদর্শ,
তো আমার দৃষ্টিভঙ্গি মতাদর্শ কাউকে আক্রমণ করে নয়, কাউকে ছোট করে নয়, বড় করে নয়, আমি একটি বিষয় কীভাবে দেখি এই বিষয়টা আমি আমার ইউটিউবে প্রকাশ করি, এবং এটাই বাংলাদেশে অন্য কেউ করে না। আর এই ধরনের মতাদর্শ, এডিটোরিয়াল যে সিস্টেমটা, এটা যে কোনো লোকেরই যদি দ্বিমত থাকে সে আবার এটার ভিন্ন মত প্রকাশ করতে পারে, এবং এটা বিউটি অফ ডেমোক্রেসি। এখনো পর্যন্ত যতটুকু ডেমোক্রেসি আছে তার মধ্যে মনে হয় যে এটা করা যায়, এই জন্য আমি করছি, না সেটা এরকম না হলে আমি হয়তো এডিটোরিয়ালে করতাম না। সেকেন্ড যে কাজটি করি সেটি হলো বিভিন্ন টেলিভিশন টকশোতে যাই। এখানে আমাকে টকশোতে যেটা যাই সেটা জাতীয় গণমাধ্যম, এবং সেখানে আমাকে মোকাবেলা করার জন্য সরকারি দলের লোক থাকে, উপস্থাপক থাকে। তো সেখানে গুজব ছড়ানোর কোনো ওয়ে নাই। তবে একটা জিনিস হয় মাঝে মধ্যে, যেটা আমি বুঝতে পারি, সেটা হলো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকার, টিকটকার, তারা করে কি, ওই আমার যে কোনো একটা বক্তব্য, একটা খণ্ডিত ছোট একটা অংশ নিয়ে সেটার অ্যাগেনস্টে একটা বিরাট হেডলাইন তৈরি করে দিল, যে হেডলাইনের সঙ্গে আসলে আমিও জড়িত নেই বা আমি কথা বলিনি, বলে ওটাকে ভাইরাল করে দিল। আচ্ছা, দেশের বাইরেও করে, দেশের বাইরেও করে, লক্ষ লক্ষ কোটি কোটি এরকম ভিউ হয়ে যায়, কোটি কোটি ভিউ হয়ে যায় এরকম ছোট ছোট কন্টেন্ট। এখন সেইগুলোর ভিত্তিতে যদি এরকমভাবে অভিযোগ তৈরি করা হয়, তাহলে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে করতে হবে, নট মি। আমার কাজগুলো তো এখানে স্পষ্টতভাবে আমার ফেসবুক পেজ আছে, তারপর শেষে আমার ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমি যে চ্যানেলগুলোতে যাই সেখানে যে কথাগুলো, এগুলো সবই ডকুমেন্টারি অ্যান্ড ইনট্রান্সপারেন্ট। এখন সেই ইনট্রান্সপারেন্টে যদি আমি যেটাকে মনে করি যে স্বচ্ছ, এই ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, এটা করার ক্ষমতা সরকারেরও আছে, রাষ্ট্রেরও আছে, আওয়ামী লীগেরও আছে, আইনগতভাবেই আছে, প্লাস তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও আছে, দে ক্যান টক মি। এবং তারা যদি আমাকে হুমকি দিতে চায়, সেটাও আমাকে ধমক দিতে পারে যে এই ধরনের কোনো কথাবার্তা যদি আপনি বলেন আপনার সোপা ভেঙে ফেলবো, নাকের বদনা খুলে ফেলবো, হ্যাঁ, আপনার 32টা দাঁত টেনে টেনে সারাশিদে করতে পারবো, এই কথা বলার মতো ক্ষমতা তাদের আছে। অথবা তাদের অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা আমাকে চা খাওয়াইতে আসতে পারে আমার এখানে, বা আমাকে চা খাওয়ার জন্য তাদের অফিস বাসায় দাওয়াত দিতে পারে, বলতে পারে অনেকে আমরা আসলে এই বিষয়গুলো আপনার কাছে আশা করি না, বা অনেকে আমাকে তুমি করে বলেন, অনেকে আপনি করে বলেন, তো তারা এই কথাগুলো বলতে পারে। আর সর্বোপরি রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে, তারাও তো আমাদের এই সমাজে অনেক কিছু বলতে পারে বা বলে, অনেক কথা বলে। এরপরে আইন আদালত আছে। তা আমি তো আসলে এই কাজগুলো করে যাচ্ছি 2009 সন থেকে, সে সিন্স 2009, তো অনেক বছর হলো। তা আমাকে আসলে এইভাবে কিন্তু কেউ বলেনি, মানে কেউ কখনো বলেনি আমি গুজব ছড়াচ্ছি, কেউ কখনো অনুরোধও করেনি, হুমকিও দেয়নি, এমনকি টেলিভিশনে একটা SMS দিয়েও কেউ কোনো কিছু করেনি। তা হঠাৎ করে এই জিনিসটা যখন আমি দেখলাম যে মাননীয় মন্ত্রী পলক সাহেবের যে তালিকা, সেই তালিকার মধ্যে যখন আমারও নাম আছে, আমি বুঝতে পারতেছি না যে হোয়াই, এবং এটা জিনিসটা কেন করলো। তো যেটা করে সেটা তাদের ব্যাপার, এটা যেটা তারা করেছে। আমার পক্ষ থেকে যখনই এটা কোনো জবাবদিহিতার বিষয় আসবে বা বলার বিষয় আসবে, তখন অবশ্যই আমাকে এই বিষয়টা নিয়ে আমি আমার মতো করে বলবো, বা আমি আমার মতো করে কাজ করবো আর কি। বাট আমি আমার কাজকর্মের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথম শুনলাম সরকারি মানে কর্তা ব্যক্তিদের মুখ থেকে, যে এর আগে অনেকে হয়তো মানে আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে যে আমি তাদের পক্ষে বলি না, এটি করি। এখন বিদেশে যারা থাকে, পিনাকি, তারপরে কনক সরোয়ার, বা তারা তো মানে সরকারের হাওতার মধ্যে না, কিন্তু আমি তো সরকারের হাওতার মধ্যে। তো কাজেই এখানে এর মধ্যে এই তালিকার মধ্যে আমাকে না দিলেই তাদের ভালো হতো। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে
আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।